স্যাটা বোস হয়ে মঞ্চ কাঁপান বিকাশ রায়। চৌরঙ্গী নাটক দেখে কি বলেছিলেন উত্তম কুমার? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা আঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। চৌরঙ্গী নাটকে স্যাটা বোসের চরিত্র থেকে রোমান্টিক সব আবেদন, সব প্রেমের সংলাপ ছেঁটে ফেলা হয়েছিল। এমনকি সত্যসুন্দর বোসের প্রেমিকা সুজাতা চরিত্রটি চৌরঙ্গী নাটকে রাখাই হয়নি। শুধুমাত্র নায়ক নন, পার্শ্ব অভিনেতাদের প্রতিভার জোরেও স্বর্ণযুগের এক একটি বাংলা ছবি কালোজয়ী হতে পেরেছে। সে যুগের তেমন এক বলিষ্ঠ অভিনেতা বিকাশ রায়। তবে শুধু চরিত্র অভিনেতা নয়, নায়ক হয়েও তার একাধিক ছবি সুপারহিট, যেমন রত্নদ্বীপ, উত্তর ফাল্গুনী, ছেলে কার প্রভৃতি। তবে বিকাশ রায়কে রোমান্টিক চরিত্রে খুব কমই পাওয়া গেছে। ভিলেন রূপেই তিনি চলচ্চিত্র দুনিয়ায় অধিক জনপ্রিয় ছিলেন। তবে জীবনে প্রথমবার থিয়েটার করতে এসে নায়ক চরিত্র করেছিলেন বিকাশ রায়। বেশি বয়সেই মঞ্চে থিয়েটার করতে আসেন বিকাশ রায়। তরুণ কুমার আর সত্য বন্দ্যোপাধ্যায়ের বহু সাধাসাধির পর বিকাশ রায় মঞ্চে অভিনয় করতে রাজি হন। নাটক শঙ্করের চৌরঙ্গী। স্যাটা বোসের ভূমিকায় বিকাশ রায়। বড় পর্দায় যে চরিত্রে ঐতিহাসিক অভিনয় করেছিলেন স্বয়ং উত্তম কুমার। বড় পর্দায় চৌরঙ্গী ছবিতে স্যাটা বোস চরিত্রে ততদিনে ঝড় তুলেছেন উত্তম কুমার। উত্তম স্যাটা বোসের প্রেমে তখন মজে আছে বাঙালি। সেই উত্তম ইমেজ থেকে স্যাটা বোসকে বার করে আনা বিকাশ রায়ের পক্ষে ভীষণ কঠিন ব্যাপার ছিল। এই চরিত্রে অভিনয় করতে প্রথমে রাজিই ছিলেন না বিকাশ রায়। বেশ ভয় পেয়েই বলেছিলেন, উত্তমকে স্যাটা বোস পর্দায় দেখার পর দর্শক আমাকে নেবেই না। বিকাশের সেই কথা শুনে উত্তম বলেছিলেন, বিকাশ দা, তুমি নিজেকে এত কম ভাবছো কেন? আমি যখন উত্তর ফাল্গুনী প্রযোজনা করি তোমাকেই তো মনীষ নিয়েছিলাম, দর্শক কি নেয়নি? আসলে উত্তম কুমারের করে ফেলা কালজয়ী চরিত্রের জুতোতে পা গলানো কঠিন ছিল বিকাশ রায়ের পক্ষে। তিনি বলেছিলেন, উত্তম আমার নাটক দেখতে এলে তো আরোই পারবো না অভিনয় করতে। শেষ অবধি স্যাটা বোস রূপে মঞ্চে অবতীর্ণ হন বিকাশ রায়, পরিচালক রাসবিহারী সরকার। তবে চৌরঙ্গী নাটকে স্যাটা বোসের চরিত্র থেকে রোমান্টিক সব আবেদন, সব প্রেমের সংলাপ ছেঁটে ফেলা হয়েছিল। এমনকি সত্যসুন্দর বোসের প্রেমিকা সুজাতার চরিত্রটি চৌরঙ্গীর নাটকে রাখাই হয়নি। ছবিতে সুজাতা মিত্র হয়ে ঝড় তোলেন অঞ্জনা ভৌমিক, কিন্তু নাটকে চরিত্রটি একেবারেই স্থান পায়নি। আসলে বিকাশ রায়ের বেশি বয়সের কারণে তার যৌবনের প্রেমিকাকে আর হাজির করা হয়নি মঞ্চে। বিকাশ রায়ের ইমেজ ভেবেও এমনভাবে প্রেম ফেলে চিত্রনাট্য লেখা হয়। শুধুমাত্র সুজাতার রেফারেন্স ছিল, কিন্তু কোনো চরিত্র ছিল না নাটকে। বিকাশ রায়ের রোল থেকে প্রেম বাদ দেওয়া হয়, যাতে উত্তমের ইমেজের সঙ্গে কোনো তুলনাই না আসে। করবিগুহর চরিত্রে জয়শ্রী সেন, মিসেস পাকরাশি মঞ্জু দে এবং শঙ্করের চরিত্রে দিলীপ রায় অভিনয় করেন। মিস শেফালি এই নাটকে ক্যাবারে নাচ নেচে শিহরণ জাগাতেন। বিকাশ রায় প্রসঙ্গে উত্তম কুমার বলেছিলেন, বিকাশদার কণ্ঠস্বর এবং পাশাপাশি বলিষ্ঠভাবে শুদ্ধ উচ্চারণ যে কোনো শিল্পীর কাছেই শিক্ষণীয় বলে মনে করি। তিনি আমাকে বিখ্যাত রুশ অভিনেতা স্ট্যানিস্লাভস্কি প্রণীত অ্যান অ্যাক্টর প্রিপেয়ার বইটি উপহার দিয়েছিলেন। অভিনয় জীবনের ব্যস্ততার মধ্যেও আমি এই বইটি পড়েছি। বিকাশদার কণ্ঠস্বর প্রক্ষেপণের ব্যাপারটা আমি কখনোই অনুকরণ করিনি, অনুসরণ করে নিজের একটা স্টাইল তৈরি করেছি মাত্র। বিশ্বরূপাতে চৌরঙ্গী নাটক দেখতে বিকাশ রায়কে না জানিয়ে গিয়েছিলেন উত্তম কুমার। অন্ধকার হলে ঢুকে তিনি বসে পড়েন। নাটক শেষে সাজঘরে গিয়ে মহানায়ক তার বিকাশদাকে জড়িয়ে ধরেন। তখন দুজনের চোখেই জল, এমন রসায়ন ছিল দুই লেজেন্ডারি অভিনেতার। স্বয়ং লেখক শঙ্কর থেকে দেশের মাননীয় মন্ত্রী, আমলারাও দেখতে এসেছিলেন এই নাটক। হাতিবাগানের বিশ্বরূপাতে বহু রজনী পার করেছিল
চৌরঙ্গী নাটক। বর্তমানে আর বিশ্বরূপা থিয়েটারের চিহ্নটুকু নেই, সে জায়গা ভরে গেছে আকাশ ছোঁয়া মাল্টি স্টোরিডে। পরবর্তী প্রজন্মের কাছে স্মৃতিচিহ্ন রইল না চৌরঙ্গী নাটকের। সম্প্রতি আনন্দবাজার পত্রিকায় একটি প্রতিবেদন আমার চোখে পড়ে। সেই প্রতিবেদনটি তোমাদের অনুমতি নিয়ে একটু পাঠ করে শোনাচ্ছি বন্ধুরা। প্রতিবেদনটির হেডলাইন ছিল সম্পাদক সমীপ এসু, স্বপ্নদৃশ্যে অন্তর্জগৎ। সাদা দরজা, সাদা খড়ির লাইন, অন্ধকার, কালো চশমা পরা মানুষ। চলচ্চিত্রের পর্দায় একসময় এক্সপ্রেশনিজম ফুটে উঠেছিল প্রতিদ্বন্দ্বীর স্বপ্ন দৃশ্যগুলিতে। জাগরী বন্দ্যোপাধ্যায়ের এক কালখণ্ডের যাত্রা প্রবন্ধটি প্রসঙ্গে কিছু বক্তব্য। 6 দশক পর সত্যজিৎ রায়ের নায়ক ছবিটি নতুন প্রিন্টে দেখে নতুন করে কিছু ভাবনা ভেসে এলো। সত্যজিৎ রায়ের সিনেমায় খুঁটিনাটিগুলি বরাবরই প্রাণ পেয়ে জেগে ওঠে, বুদ্ধিমান দর্শককে সচকিত করে। কণ্ঠস্বর ভিত্তিক অতি অভিনয় বদলে যেতে শুরু করে পথের পাঁচালী ছবির পর। আর অরিন্দমের মতোই উত্তম কুমারের অভিনয় তার আগের আমলের তারকাদের অভিনয়ের তুলনায় অনেক নিচু গলার সংযত কথন। মনে পড়বে ছবির একটি অমোঘ স্বপ্ন দৃশ্য, সাদা দরজা, সাদা খড়ির লাইন, অন্ধকার, কালো চশমা পরা মানুষ। চলচ্চিত্রের পর্দায় একসময় এক্সপ্রেশনিজম ফুটে উঠেছিল প্রতিদ্বন্দ্বীর স্বপ্ন দৃশ্যগুলিতে। এক্ষেত্রে দুটি স্বপ্নই যে অবচেতন থেকে উঠে আসছে তা অদিতির অর্থাৎ শর্মিলা ঠাকুরের সঙ্গে প্রথম স্বপ্নের পর অরিন্দমের অর্থাৎ উত্তম কুমারের কথোপকথনে স্পষ্ট। দ্বিতীয় স্বপ্ন দৃশ্যটি অরিন্দমের এক অব্যক্ত পাপবোধের প্রকাশ, যা ছবিকে দেয় আড়ালে থেকে যাওয়া, একা হয়ে থাকার যন্ত্রণায় ভরা বেঁচে থাকার সুর। প্রথম স্বপ্ন দৃশ্যে টাকার চোরাবালিতে ডুবে যেতে যেতে পরিত্রাণের জন্য শঙ্করদার নাম ধরে আর্তনাদ করেন নায়ক। বৃত্তের ভিতরে বৃত্ত, বাইরে যাওয়ার পথ কোথায়? এক্ষেত্রে টাকার ভূমিকা 60-এর দশকের সমকালীন ভারতীয় সমাজ অর্থনীতির প্রবণতাগুলিকে তুলে ধরে। রওনা হওয়ার সময় অরিন্দম যে একগুচ্ছ টাকার বান্ডিল সঙ্গে নেন, তা কালো টাকা হওয়াও অসম্ভব নয়। লক্ষণীয় অসংখ্য কঙ্কালের হাত। এই কালো টাকার স্তূপ কি অবচেতন আত্মবিলুপ্তির আতঙ্কের অভিব্যক্তি? এ শুধু স্টারডমের সাম্রাজ্য খোয়ানোর ভয় নয়, অর্থলোভী সমাজে ভদ্রভাবে বেঁচে থাকতে না পারার অসহায়তাও বটে। টাকার নোটের বৃষ্টির মধ্যে স্লো মোশনে অরিন্দমের হাঁটা দেখে মনে হয় কাজ নয়, টাকাই এখন তার আরাধ্য হয়ে উঠেছে। জাগরী বন্দ্যোপাধ্যায়ের এক কালখণ্ডের যাত্রায় প্রবন্ধটি পড়ে জানা গেল, কয়েক দশক আগে আমার মতো যে দর্শকরা প্রথম নায়ক ছবিটি দেখেছিলেন, তারা সপরিবারে আবার ছবিটি দেখতে আসছেন হলে। জেনে যতটা ভালো লাগলো, ঠিক ততটাই হতাশা জাগলো যখন জানলাম যারা প্রথম দেখতে আসছেন তাদের সংখ্যা হাতে গোনা। তবে কিছু খবরে প্রকাশ, তরুণ তরুণীরা ছবিটি দেখতে আসছেন। ছবিটি কেন সর্বকালের ক্লাসিক হিসাবে বিবেচিত হয় তা বিচার করার জন্য এটি তাদের কাছে দুর্দান্ত সুযোগ। ছবিটি নির্মাণের 6 দশক পরও কেন এত প্রাসঙ্গিক? এত সম্পদ অর্জনের পর কেন এক ব্যক্তি এত একা এবং বিষণ্ণ বোধ করেন? সত্যজিৎ রায় একাধিকবার বলেছেন, আমার মনে হয় উত্তম ছবিটির জন্য একেবারে একাত্ম হয়ে কাজ করেছেন। শুনেছি প্রিয় শিষ্য সৌমিত্র চট্টোপাধ্যায় এই চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন, কিন্তু সত্যজিৎ রায় সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন। যেমন ছবি বিশ্বাস বা সন্তোষ দত্ত চলে যাবার পর তিনি বিশ্বম্ভর রায় বা জটায়ু তো বটেই, তার সমগোত্রীয় কোনো চরিত্র অন্য কারোর জন্য ভাবেননি। আসলে নায়ক শুধু এক অভিনেতার যাত্রার কাহিনী নয়, চলচ্চিত্রটি থিয়েটার এবং সিনেমার মধ্যে একটি বিতর্কের মধ্যেও প্রবেশ করেছিল। চলচ্চিত্রের ইতিহাসে অত্যন্ত উল্লেখযোগ্য ঘটনা হলো নির্বাক থেকে সবাক যুগে পা রাখা।
আমার মতে নায়ক ছবির প্রেক্ষিতে আরও বেশি প্রাসঙ্গিক ছিল এই বাংলায় চলচ্চিত্র থিয়েটারের সাংস্কৃতিক দ্বৈরথ। 1953 সালে বাংলার দর্শক 3 দশকের দেবদেবীর মাহাত্ম্য সম্পর্কিত সিনেমা থেকে বেরিয়ে 74.5 দেখে চলচ্চিত্রে বিনোদনের স্বাদ পেলেন। সেই সিনেমার পরিচালকের তারিফের সঙ্গেই সত্যজিৎ উত্তমবাবুর যাত্রা থিয়েটারের সংলাপ বলার কায়দাবর্জিত অভিনয়েরও ভূয়সী প্রশংসা করেছিলেন। তা বলে অভিনয়ের জন্য ধারার গুরুত্ব সত্যজিৎ রায়ের কাছে কিছু কম ছিল না, তা তিনি অপ্সরা থিয়েটারের মামলা রহস্য গল্পে বুঝিয়ে দিয়েছেন। নির্বাক সবাক বিষয় নিয়ে লিখেছেন জুটি। নায়ক ছবিতে সর্বশেষ ফিল্ম ফ্লপ হওয়ার পর নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা অবস্থায় অরিন্দমের দুঃস্বপ্নে আছে তিনি আনন্দিত হয়ে টাকার স্তূপে ছুটতে শুরু করেন, কিন্তু সেগুলো দ্রুত চোরাবালিতে পরিণত হয়। যখন অরিন্দম সেই চোরাবালিতে তলিয়ে যাচ্ছেন, সেই সময় উপস্থিত তার নাট্য পরামর্শদাতা শঙ্করদা তাকে বাঁচাতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। পরে শঙ্করদা অবশ্য ফ্ল্যাশব্যাকে থিয়েটার জগতের তারকা হিসাবে উপস্থিত হন, যিনি দুর্গাপূজার জন্য নাটক তৈরি করেন। তিনি বলেন, চলচ্চিত্রের অভিনেতারা যত বড় শিল্পীই হন, আদতে তারা পরিচালক মণ্ডলীর হাতের পুতুল। ক্ষমতা অনুযায়ী আত্মপর্যালোচনায় কোথায় বা কখন থামতে হবে তা বর্তমান প্রজন্মের জন্য দারুণ শিক্ষা। শর্মিলা ঠাকুর তখন খ্যাতির শিখরে, অরিন্দমের ছদ্মবেশী বিবেকের ভূমিকায় অনবদ্য। তাদের মধ্যে গভীর বন্ধন তৈরি হয়। দিল্লিতে পৌঁছে শর্মিলা নোটগুলি ছিঁড়ে ফেলেন, কারণ এটি প্রকাশিত হলে নায়কের স্টারডম ক্ষতিগ্রস্ত হবে। দুর্বল মুহূর্তে বলে ফেলা গোপন কথা, অভিমানে বা ক্রোধে, বহু অনুরোধেও কাউকে বলে না দেওয়াটাই বন্ধুত্বের সেরা মর্যাদা। এও এক শিক্ষা। এই ভিডিওতে আলোচিত সমস্ত কলাকুশলীদের প্রতি অপরিসীম শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।